ওকে, আজকে 14 তারিখ 14/10। আমরা পরমাণুর গঠন পড়ছিলাম আজকে পার্ট 2। কারণ পার্ট 2 পার্ট 1ই বলতে পারি খানিকটা, ওই যেগুলো হালকা তোমাদের বলেছিলাম, তারপর ম্যাথামেটিক্যাল পার্টটা আমরা শুরু করব। তোমরা যারা ভিডিও 1 2 আমরা দিয়েছি, সেখান থেকে খানিকটা হলেও তোমরা জানতে পেরে যাবে যে অ্যাকচুয়ালি আমরা কি পড়েছি, সেটা আমি বলে দেবো। আমরা পড়ছিলাম পরমাণু গঠন। আমরা যদি এই চ্যাপ্টারে রিক্যাপ করি যে আমরা এটা কি কি পড়েছিলাম, সেটা হচ্ছে যে আমরা খানিকটা স্টোরি পড়েছিলাম, ব্রিফ হিস্ট্রি কিরকম কি হয়েছিল সেটা পড়েছিলাম, যেখান থেকে তোমাদের প্রশ্ন কিচ্ছু পড়বে না। ঠিক। তারপর আমরা বিভিন্ন ধরনের মডেল পড়েছিলাম, ডিটেলসে পড়িনি, উল্লেখ করেছিলাম। তারপর আমরা রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট পড়েছিলাম, এবং সেই এক্সপেরিমেন্টটার ডিটেলস করেছিলাম কি করেছে রাদারফোর্ড, যেটা যারা ক্লাস করনি, করতে পারোনি, তাদের জন্য ভিডিওতে সব রয়েছে। তার অবজারভেশন কি ছিল সেটা আমরা পড়েছিলাম, কি কি তিনি দেখেছিলেন, আর সেখান থেকে তার কনক্লুশন কি ছিল সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। এবং সেই কনক্লুশনের সব থেকে বড় ফ্ল ছিল এখানে পাওয়া জিনিস, যেটা প্রাপ্তি, আমরা যেটা পেয়েছি, সে প্রাপ্তিটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা আমরা পেয়েছি, নিউক্লিয়াসের আইডিয়া পেয়েছি যে একটা ক্ষুদ্র অংশের মধ্যে সমস্ত পজিটিভ অংশ, পজিটিভ যে আধান একটি জায়গায় কেন্দ্রীভূত থাকে খুব ছোট্ট এলাকার মধ্যে, সেই অংশটাকে আমরা বলি নিউক্লিয়াস। সেই সম্বন্ধে আইডিয়া একদম পুরো স্ট্যান্ডার্ড ছিল। কিন্তু এখানে যেটা শর্টকামিং ছিল, যেটা তখন আর কি কমপ্লিটলি তিনি ব্যাখ্যা করতে পারেননি, সেটা হচ্ছে পরমাণুর স্থায়িত্ব। এই পরমাণুর স্থায়িত্ব, স্টেবিলিটিটা ব্যাখ্যা করতে তিনি পারেননি। স্টেবিলিটি অফ অ্যাটম, এই জিনিসটা কিন্তু হচ্ছে লিমিটেশন। এইটা ছিল লিমিটেশন। সেই লিমিটেশন দূর করার জন্য, বা তারপর যেটা দূর হয়, রাদারফোর্ডেরই নিজের রিসার্চ কলিগ এবং স্টুডেন্ট হচ্ছে নিলস বোর। বোর তার থিওরি দেন এবং তিনি একটা মডেল বলেন, প্রপোজ করেন সবাইকে। সেই মডেলে তিনি বললেন যে ইলেকট্রনগুলি একটা স্থায়ী কক্ষপথে ঘুরবে। তো আমরা দেখলাম এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট পার্ট বলেছে। একটা হচ্ছে স্থায়ী কক্ষপথের, স্থায়ী কক্ষপথের ধারণা দিয়েছেন, যে স্থায়ী কক্ষপথে ইলেকট্রন ঘুরলে সে কোনো রকম এনার্জি লুজও করবে না, গেনও করবে না, তার ধারণা দিলেন। এবং তার সাথে সাথে তিনি কোয়ান্টাম একটা কন্ডিশন দিলেন, একটা কোয়ান্টাম কন্ডিশন দিলেন, শর্ত দিলেন। বোরের কোয়ান্টাম শর্ত, সেই শর্তটা ছিল mvr = nh/2π। এবং এই বোরের মডেল দিয়ে আমরা কোন অ্যাটমের জিনিসপত্র ব্যাখ্যা করতে পারি, আমরা আগের দিন উল্লেখ করেছিলাম। কেউ বলতে পারবে কোন ধরনের অ্যাটম আমরা ব্যাখ্যা করতে পারি বোরের মডেল দিয়ে? কেবলমাত্র হাইড্রোজেন লাইক অ্যাটম। হাইড্রোজেন লাইক অ্যাটম এর যা যা স্টোরি হয় তা মোটামুটি স্ট্যান্ডার্ড ব্যাখ্যা করা যায়। এবং সেখান থেকে যে স্পেকট্রাম গুলো আমরা পাই, সেগুলোর ফ্রিকোয়েন্সি হেন তেন, এগুলো সমস্ত কিছু এই থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়। হাইড্রোজেন লাইক অ্যাটম বলতে আমরা কি বুঝি, যারা ক্লাসে থাকেনি তাদের জন্য আমি বলি, সেটা হচ্ছে যে একটা ইলেকট্রন থাকবে বাইরে। তাহলে কার কার থাকতে পারে? হাইড্রোজেনের থাকতে পারে। হাইড্রোজেন পরমাণুর একটা নিউক্লিয়াসে একটা প্রোটন থাকে, তার চারিদিকে একটা ইলেকট্রন ঘোরে। হতে পারে হিলিয়াম প্লাস, হতে পারে হিলিয়াম প্লাস হলে এখানে দুটো প্রোটন থাকবে, দুটো নিউট্রন থাকবে, আর তার চারিদিকে দুটো ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রনকে বাদ দিলে হিলিয়াম পজিটিভ হবে। লিথিয়াম ডবল প্লাস হতে পারে। লিথিয়ামের এখানে তিনটে প্রোটন, তিনটে নিউট্রন, আর তার চারিদিকে দুটো ইলেকট্রন এখানে ঘোরে, আর একটা ইলেকট্রন তার পরের কক্ষপথে ঘোরে। কিন্তু যদি দুটো ইলেকট্রনকে বাদ দিয়ে দিই তাহলে একটা ইলেকট্রন ঘুরবে। তো এই ধরনের, মানে যেমনই হোক না কেন নিউক্লিয়াস, তার চারিদিকে যদি কেবলমাত্র একটা ইলেকট্রন ঘুরে, তাদের স্ট্রাকচারটাকে আমরা হাইড্রোজেন লাইক স্ট্রাকচার বলতে পারি।
এবং কেবলমাত্র তার ক্ষেত্রেই বোরের মডেলটা সম্পূর্ণভাবে প্রযোজ্য, এবং সেক্ষেত্রে আমরা তাদের যে এনার্জি, তাদের বিভিন্ন কক্ষপথে তাদের বেগ, এই সমস্ত জিনিসপত্র আমরা ব্যাখ্যা করতে পারি। তো আমরা বোর মডেল থেকে আমরা দেখেছিলাম যে এই যে বোর মডেল, এই বোর মডেল থেকে বোর মডেলের যে থিওরি, এই থিওরিটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, এবং হোমওয়ার্ক দেওয়ার পাশে পাশে আমি তোমাদেরকে ক্লাস, আমার প্রিভিয়াস ইয়ারের ক্লাস তোমাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, যাতে যারা হোমওয়ার্কটা করতে পারবে না তারা কমপ্লিট করবে। অনেকেই তোমরা কমপ্লিট করেছো, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। এবং এখানে ব্যাখ্যা করেছে কার জন্য? হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য। হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য, তার মানে জেড, যেটাকে আমরা বলি প্রোটন সংখ্যা, এই হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য প্রোটন সংখ্যা কি হতে পারে? হতে পারে এক। কি কি অপশন হতে পারে? এক হতে পারে, দুই হতে পারে, তিন হতে পারে। প্রোটন সংখ্যা এক হলে অ্যাটমটার নাম কি হবে? হাইড্রোজেন। প্রোটন সংখ্যা যদি দুই হয় তাহলে কি হবে? হিলিয়াম। প্রোটন সংখ্যা যদি তিন হয় তাহলে হবে লিথিয়াম। প্রোটন সংখ্যাটাই পারমাণবিক সংখ্যা বলা হয়, এবং আমরা জানি যে এই পারমাণবিক সংখ্যাটা বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান ভর সংখ্যা, যেটা পরবর্তীকালে মডার্ন যে পিরিয়ডিক টেবিল, তার সূত্র হয়েছিল শুধুমাত্র পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। তো তার জন্য ব্যাখ্যা করার জন্য আমরা ধরেছি যে তাই আমরা হাইড্রোজেন লাইক অ্যাটম ধরার জন্য আমরা নিউক্লিয়াসটাকে ধরেছি এরকম, জেড খানা ইলেকট্রনিক আধান হবে পজিটিভ। কারণ প্রত্যেকটা প্রোটনের আধান হয় ই, এদের প্রত্যেকটার আধান হয় পজিটিভই। তাহলে যদি একখানা থাকে তাহলে শুধু ই হবে, দুটো যদি থাকে তাহলে 2e হবে, তিনটে থাকলে 3e হবে। তাই আমি এখানে জানি না কটা কার ক্ষেত্রে করছি, আমি হাইড্রোজেনের ক্ষেত্রেও করতে পারি, হিলিয়ামের ক্ষেত্রেও করতে পারি, লিথিয়ামের ক্ষেত্রেও করতে পারি। তাই নিউক্লিয়াসটা আমরা ধরলাম জেড ই। এখানে প্রোটনের নিউট্রনের কথা আমরা আলোচনা করছি না, কারণ ওটা নিয়ে আমরা বদার্ড নই এক্ষেত্রে। আর তার চারিদিকে যে ইলেকট্রন ঘুরবে, সেই ইলেকট্রন কটা ঘুরবে? হিলিয়াম প্লাস, লিথিয়াম ডবল প্লাস, এই সমস্ত ক্ষেত্রে ইলেকট্রন কটা ঘুরবে এখানে? একটা ইলেকট্রন। এবং বোর বলেছেন যে বিভিন্ন কক্ষপথ হতে পারে, এরকম বিভিন্ন কক্ষপথ হতে পারে। এটা কে ইকুয়াল টু ওয়ান, কে, এটা কে কক্ষ, এটা এল কক্ষ, এটা এম কক্ষ। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন ইকুয়াল টু এখানে ওয়ান, এন ইকুয়াল টু টু, এন ইকুয়াল টু থ্রি। তিনি বললেন এই ধরনের বিভিন্ন কক্ষপথ হতে পারে, কিন্তু ইন বিটুইন কিছু থাকবে না, এদের এদের মধ্যবর্তী জায়গায় কিছু থাকবে না। তার মানে তিনি থাক থাক করে দিলেন, এবং দুটো থাকের মধ্যে তিনি একদম ভ্যাকিউম করে দিলেন, তার মধ্যে আর কোন রকম কোনো কিছু থাকার কোনো কনসেপ্ট তিনি রাখলেন না। তাই তাই আমরা বলতে পারি যে এই যে প্রসেসটা, এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন বা কোয়ান্টাম মেকানিক্সের যে ফান্ডা, সেটা এখানে কাজে লাগছে। তিনি বললেন কি, এই যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, তাদের যে কৌণিক ভরবেগ, সেটা যা খুশি তাই হতে পারে না। তিনি একটা শর্ত দিলেন, কৌণিক ভরবেগের বোরের কোয়ান্টাম শর্ত, যেটা বোরের কোয়ান্টাম শর্ত, বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের, কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগটাকে আমরা এল ধরি, এল সমান হচ্ছে এম ভি আর। এইটা বলছে এইচ বাই টু পাই যেটা আছে, তার অখণ্ড সংখ্যার গুণিতক। এখানে এই যে এনটা দেখতে পাচ্ছ, এন, এটা হচ্ছে অখণ্ড, ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা, গোটা গোটা সংখ্যা, মানে কি 1 2 3 এটসেট্রা। এই যে নাম্বার, এটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তোমরা কেমিস্ট্রিতে নিশ্চয়ই পড়েছো ক্লাস 11-এ। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলা হয়, যেটা বাংলায় বলা হয় কোয়ান্টাম নাম্বার, বাংলায় বলা হয় মুখ্য কোয়ান্টাম নাম্বার, তাই তো? ওকে। এবং এই যে ফান্ডা এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, এইটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 যেটা বোর দিয়েছেন। আর একটা ইকুয়েশন আমরা এমনি স্ট্যান্ডার্ড পাবো, সেটা হচ্ছে জেড ই পজিটিভ এখানে আছে, তার চারিদিকে একটা ইলেকট্রন ঘুরছে, একটা ইলেকট্রন ঘুরছে, সেই ইলেকট্রনটা নেগেটিভ।
তাহলে এই যেহেতু ঘুরছে তার মানে এদের দূরত্ব যদি সেন্টার টু সেন্টার আর হয়, তাহলে ইলেকট্রন ভি বেগে ঘুরছে, তার ভর হচ্ছে এম। তাহলে ইলেকট্রন ঘোরার জন্য যে কেন্দ্রাতিক বল বা অভিকেন্দ্র বলটা লাগবে, সেই এমভি স্কোয়ার আরটা যোগান দেবে কে? এই যে পজিটিভ জেডিটা ওকে টানছে ইলেকট্রনটাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে, সেই ফোর্সটা, সেটা ফর্মুলা কি? 1/4πε0 Q1 মানে জেডি, Q2 মানে ইলেকট্রনের আধান, বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এই 1 আর 2 নম্বর ইকুয়েশন আমরা সলভ করেছি। যারা করনি তারা করে নিও আবার। এখানে দুটো ইকুয়েশন আমরা পেয়েছি, একটা হচ্ছে এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, আর আমরা পেয়েছি কি এম ভি স্কোয়ার বাই আর সমান হচ্ছে 1/4πε0 জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এই দুটো থেকে আমরা বিভিন্ন ইকুয়েশন পেয়েছি, একটা পেয়েছি আর পেয়েছি, আর এবং এখানে যে ভি, এইগুলোকে আমরা আবার এরকম লিখতে পারি যে এন তম কক্ষপথের কথা যদি বলি, কক্ষপথে কক্ষপথের ব্যাসার্ধ আমরা যদি লিখি আর এন, বেগ যদি লিখি, ইলেকট্রনের বেগটা যদি লিখি ভিএন, তাহলে সেক্ষেত্রে এই ইকুয়েশন গুলো আবার এই ভি এর জায়গায় লিখবো ভিএন, আর এর জায়গায় লিখবো আর এন। তাহলে 1 নাম্বার যদি হয় ভি ওয়ান হবে, আর ওয়ান হবে, 2 নাম্বার হলে ভি টু হবে, আর টু হবে। তাহলে এই ইকুয়েশন গুলো দেখতে এরকম হবে, এম ভি এন আর এন সমান এন এইচ বাই 2 পাই। নিচের ইকুয়েশনটা কি হবে? এম ভি এন স্কোয়ার বাই আর এন সমান হচ্ছে 1/4πε0 জেড ই স্কোয়ার বাই আর এন। এই দুটোকে আমরা সলভ করেছিলাম এবং আমরা ফান্ডা দিয়েছিলাম কি, আমরা প্রথমে বার করব আর এন, তারপরে বার করব ভিএন, তারপরে বার করব ইএন। তো আমরা এখানে কি পেয়েছিলাম বলো? আর এন সমান, পড়াশোনা করতে চলে এসেছিলেন, এনিওয়ে দেখো, তাহলে আর এন সমান, আর এন সমান আমরা পেলাম এইচ স্কোয়ার ইপসাইলন নট বাই পাই এম স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এন। এই দেখো এখানে যে পার্টটা আছে, দেখো এইচ ইপসাইলন নট পাই, ইলেকট্রনের মাস, চার্জ, এগুলো সব কনস্ট্যান্ট। আর এই দিকটার ডাইমেনশন হচ্ছে আর এন ব্যাসার্ধ, তার মানে এর ডাইমেনশন হচ্ছে লেংথের ডাইমেনশন। আর এখানে জেড আর এন, যেটা জেড এবং এন এরা হচ্ছে নাম্বার। সরি সরি, এন স্কোয়ার বাই জেড, জেড এবং এন এরা হচ্ছে নাম্বার। তাহলে এই যে ইনফরমেশন দিলাম, এরা কনস্ট্যান্ট, জেড আর এন হচ্ছে নাম্বার, আর এনটা হচ্ছে লেংথ বোঝাচ্ছে। তাহলে এখান থেকে কি কনক্লুশন টানতে পারি? এই ইকুয়েশন থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? কেউ বলতে পারবে? একদম ঠিক, একদম ঠিক। দেখো এই দিকটা হচ্ছে নাম্বার, এই দিকটা হচ্ছে লেংথ। তাহলে এই কনস্ট্যান্ট যেটা আমি বলেছি, এই যে টোটাল যে কনস্ট্যান্টটা এখানে আছে, এই টোটাল কনস্ট্যান্টটার এটার ডাইমেনশন লেংথের সাথে সমান হতেই হবে। নাহলে ফিজিক্সের বা সায়েন্সের কোনো ইকুয়েশন এরকম হয় না, বামপক্ষ আর ডান পক্ষের ডাইমেনশন সেম হতেই হয়, আদারওয়াইজ ওটা ইকুয়েশনই নয়। তাহলে এটার ডাইমেনশন লেংথের ডাইমেনশনের সমান হতে হবে, লেংথের ডাইমেনশনের সমান হতে হবে। তো এটা ক্যালকুলেট করে দেখা গেছে যে এই যে মানটা এইচ স্কোয়ার ইপসাইলন নট বাই পাই এম স্কোয়ার, এইটা হয় 0.53 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম একটা দৈর্ঘ্যের একক। 1 অ্যাংস্ট্রম সমান কি আমরা জানি? 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻10। বলো কোনটা? ইপসাইলন নটের জায়গায় 4 পাই আসবে, এই আসবে, অনেক ঘেটে যাবে।
কোনো রকম কোনো সিজিএস এ যাওয়ার কোনো চেষ্টা করো না। চেষ্টা করলে আমি যেটা করেছিলাম সেটা সিজিএস এ করেছিলাম। সিজিএস এ ছিল। কেন সিজিএস এ করতে গেলে? হুম, ওখানেই মানে চাপ হয়ে যাওয়ার চান্স থাকে। কোনোভাবেই তোমরা জানবে যে সিজিএস এ যদি তোমাকে বাধ্য না করে, সিজিএস এ যাবে না। ওকে? না যাওয়াই খুব ভালো, কারণ আমাদের সমস্ত কিছু প্রশ্নপত্র প্লাস হচ্ছে, যদিও যে কোনো ইউনিটে করলেই সেটা রাইট হওয়া ঠিক, কিন্তু বাই চান্স ধরে নাও পরীক্ষা যেহেতু এই পরিচিত আকারে তোমাদের ফরম্যাট গুলো থাকবে, তো সিজিএস এ আর ফালতু বাড়তি খেটে আমাদের কোনো লাভ হবে না। আমায় ক্লিয়ার প্রিয়ন্তন বাবু? ঠিক আছে? তাহলে দেখো, এখানে এই পুরো জায়গাটার মান যদি আমি লিখি 0.53 অ্যাংস্ট্রম, তাহলে আমরা লিখতে পারি, আর এন মানে কি, এন তম কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ আর এন সমান 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড এত অ্যাংস্ট্রম। তাহলে এখানে যদি একটা কেউ প্রশ্ন করে, তোমাকে প্রশ্ন করে যে হাইড্রোজেন অ্যাটমের অ্যাটমের 3 নম্বর কক্ষপথ এবং লিথিয়াম ডবল প্লাস অ্যাটমের 2 নং কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত বলতে পারবে? দেখো, হাইড্রোজেন অ্যাটম বলেছে, তার জন্য আমরা বলবো জেড ইকুয়াল টু 1। হিলিয়াম লিথিয়াম ডাবল প্লাস বলেছে, তাহলে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম জেড ইকুয়াল টু 3। এর ক্ষেত্রে বলেছে এন ইকুয়াল টু বলেছে 3, এর ক্ষেত্রে বলেছে এন ইকুয়াল টু 2। তাহলে আর ওয়ান সমান 0.53 ইন্টু এন স্কোয়ার মানে 3 স্কোয়ার বাই জেড মানে 1, প্রথমটা হাইড্রোজেনের জন্য। দ্বিতীয়টার ক্ষেত্রে লিথিয়ামের জন্য আর টু সমান 0.53, এটা এত অ্যাংস্ট্রম, 0.53 ইন্টু এন স্কোয়ার মানে 2 স্কোয়ার বাই জেড মানে হচ্ছে 3, এত অ্যাংস্ট্রম। যদি অনুপাত করি আর1:আর2, তাহলে কি হবে? 0.53 অ্যাংস্ট্রম কেটে যাবে, তাহলে আর1/আর2 সমান কত দাঁড়াবে? আর1/আর2 সমান দাঁড়াবে 0.53 অ্যাংস্ট্রম, এই পার্টটা কেটে যাবে। এখানে ছিল 3 স্কোয়ার বাই 1 বাই 0.53 অ্যাংস্ট্রম ইন্টু 2 স্কোয়ার বাই 3, এই পার্টটা কেটে গেলে হবে 9/4-3, তার মানে 3×9=27। তাহলে এখানে নির্ণয় অনুপাত আমরা কি পেলাম? এই ধরনের প্রবলেম তোমাদের পরীক্ষায় পড়বে। তাহলে বুঝতে পারছো, লিথিয়ামটাও আমি বার করতে পারবো যখন আমি জেড এর ডিপেন্ডেন্সটা জানবো। জেড যদি না জানি তাহলে আমরা বুঝতে পারবো না। আর একটা ফিলিংস দেখো, সেকেন্ড সেকেন্ড ফিলিংস যদি আমরা দেখি, আর এন এটা প্রপোর্শনাল টু, শুধু এন যদি ধরি, মানে জেডটাকে কনস্ট্যান্ট ধরি, তাহলে এটা প্রপোর্শনাল টু এন স্কোয়ার হচ্ছে, এন স্কোয়ার বাই জেড হয়। এবার আমি ধরে নাও শুধু যে কোনো একটা অ্যাটমের জন্য যদি বলি, তাহলে আমি বলবো আর এন ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার, কারণ জেড তখন ধ্রুবক হয়ে যাবে। তার মানে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে প্রথমটা আর1 সমান হবে 0.53 অ্যাংস্ট্রম, আর2টা হবে, যেটাকে আমরা আর জিরো বলছি, ধরে নাও এটাকে আমি আর জিরো বলছি, তাহলে আর2টা হবে 4r0, আর3টা হবে 9r0, আর4 হবে 16r0। এখান থেকে তোমরা কি ফান্ডা পাচ্ছ? এখান থেকে তোমরা কি বুঝতে পারছো? প্রথমে হলো আর জিরো, তারপরে 4r0, তারপরে 9r0, তারপরে 16, তারপর 25, তারপর 36, তারপর 49, 64।
করতে করতে বাড়ছে। তাহলে এই বৃদ্ধিটা কেমন বৃদ্ধি? n যদি বেড়ে যায় তাহলে কেমন করে বাড়ছে গো? এটা যদি নিউক্লিয়াস হয়, এটা প্রথমে যদি 1 হয়, তারপর এটা 4 হতে গেলে কত দূরে হবে? এই দূরে হবে। 9 হতে গেলে কত দূরে হবে? 4 এর থেকেও দ্বিগুণের চেয়ে বেশি, এই 16 আর আঁটবে না। তাহলে এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 4, তারপরটা হচ্ছে 9 আর 0, মা গো সরি, তারপরটা হচ্ছে 16 আর 0। যন্ত্রণ, হাঁচিতে কি চমকে গেছিলে? হ্যাঁ, না, তোমরা কেউ যদি কোনো কথা বলে দাও হট করে, তখন আমার বুকটা কেঁপে ওঠে। যাই হোক না, আমি ইয়ার্কি করছি। তার মানে এখান থেকে আমরা জানতে পারছি যে n এর মান যখন বাড়ছে, n equal to 1, n equal to 2, n equal to 3, n equal to 4, n এর মান যখন বাড়ছে তখন কিন্তু ঝপ 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 করে আকার বাড়ে। আকারটা, পরমাণুর আকারটা কিন্তু ঝপঝপ করে বাড়ে। তার মানে এই যে পিরিয়ডিক টেবিল, যদি আমরা এটাকে পিরিয়ডিক টেবিল বলি, এটাকে যদি আমরা পিরিয়ডিক টেবিল বলি, তাহলে তার তার এই বরাবর n এর মান বাড়ে, এই বরাবর n বাড়ে। ধরেন এখানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তারপরে এখানে এলো সোডিয়াম, পটাশিয়াম। তাহলে এইখান থেকে যদি আমি এইখানে দেখি, এইটা যদি আমি এই এই পর্যায়টা এইটা যদি দেখি, তাহলে আমরা লিখতে পারি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এইদিকে হচ্ছে একটা করে এন বাড়ে, এন বাড়তে থাকে। মানে সবই থাকে কক্ষ, কিন্তু এন বাড়তে থাকে। মানে আমি বলতে চাইছি বহিস্থ কক্ষপথের, বহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন, কক্ষপথের ইলেকট্রন যেটা, তার এন বাড়ে। যদি এরকম করে বাড়তে থাকে তাহলে বুঝতেই পারছো সাইজ কেমন বাড়বে। যদিও এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য বা হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য থিওরিটা প্রযোজ্য, তবুও এই 1/n আর ইজ প্রপোর্শনাল টু n স্কোয়ারটা মোটামুটি প্রায় সব ক্ষেত্রেই খাটে। তার মানে এই যে রেডিয়াসটা ঝপঝপ ঝপঝপ করে বেড়ে যাচ্ছে, তার জন্যই কিন্তু আমরা যখন পর্যায় সারণীতে নিচের দিকে যাই, তখন তার মধ্যে ইলেকট্রো পজিটিভিটি বাড়ে, ইলেকট্রো নেগেটিভিটি কমে। তো অল দিস আর রিলেটেড। বোঝা গেল এটুকু পর্যন্ত? আমরা এগোবো। নতুন যে জয়েন করেছিস তার নাম সৌমিক, ঠিক বললাম? বুঝতে পারছিস? ওকে, নেক্সট নেক্সট আমরা প্রমাণ করেছিলাম, নেক্সট ইকুয়েশন যেটা, সেটা লিখেছিলাম ভিএন। ভিএন সমান হচ্ছে আলফা ইন্টু সি ইন্টু জেড বাই এন, যেখানে আলফার মানটা ছিল, আলফা সমান হচ্ছে, তোমরা যে যাই করেছো, আমি একটু ই করে লিখছি ব্যাপারটাকে, ই স্কোয়ার বাই 2h ইপসাইলন নট সি। এইটা হচ্ছে সোমারফিল্ড ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, তাই তো নাকি? হ্যাঁ, এটা হচ্ছে সামারফিল্ড, সামারফিল্ড ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। এটার মান হয় 1/137, 1/137। তার মানে আমরা তোমাদেরকে, দেখো আমি আগের দিন বলেছিলাম, ভিএন, এন তম কক্ষপথে যে ইলেকট্রন ঘুরছে, তার স্পিড সমান হচ্ছে সি এখানে আছে, আর এখানে 137, তাহলে সি বাই 137 ইন্টু জেড বাই এন। কারণ আমরা কি দেখতে পাচ্ছি, Vn is proportional to 1/n। তার মানে যত n বাড়ে কোনো পরমাণুর ক্ষেত্রে, ইলেকট্রন যত দূরে থাকে, দূরে থাকে, তত কম স্পিডে ঘুরে।
এটা আমরা দেখলাম। এবার এখানেও এরকম ধরনের প্রবলেম হতে পারে যে হাইড্রোজেন কক্ষপথের, যদি আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই, হোমওয়ার্ক, যে এইচ পরমাণুর n ইকুয়াল টু 3 তে স্পিড, এবং হিলিয়াম প্লাস পরমাণুর n ইকুয়াল টু 2 তে স্পিড এর মান কত, অনুপাত কত, এই স্পিড দ্বয়ের অনুপাত কত, মান কত কেন দিলাম, ফিলিংস এর জন্য, কিরকম স্পিড হয় সেটা ফিল করার জন্য দিলাম, ফিল ইট, এই স্পিডটা ফিল করুন। এবং মনে রেখো যে হাইড্রোজেন পরমাণুর, এবার যদি আমি আরটা বলি, যে এইচ পরমাণুর n ইকুয়াল টু 1 এ স্পিড কত ইলেকট্রনের, ইলেকট্রনের স্পিড কত হবে বলো, কে বলতে পারবে? প্রথম কক্ষপথে হাইড্রোজেন পরমাণুর স্পিড কত হবে, ফর্মুলা কি, vn সমান c বাই 137 ইন্টু জেড বাই এন। তাহলে হাইড্রোজেন পরমাণু যদি আমরা বলি, হাইড্রোজেন অ্যাটম যদি বলি, তাহলে আমরা এখানে লিখতে পারি জেড ইকুয়াল টু কত, 1, এন ইকুয়াল টু, এখানে প্রশ্নে বলা আছে এন ইকুয়াল টু 1, তাহলে এইটা 1 হয়ে গেল, তাহলে ভি এন সমান হবে সি বাই 137। তাহলে আলোর বেগের 137 ভাগের 1 ভাগ স্পিড নিয়ে ইলেকট্রন প্রথম বোর কক্ষপথে ঘোরে। এন ইকুয়াল টু 1 মানে হচ্ছে প্রথম বোর কক্ষপথ, প্রথম বোর কক্ষপথ। যদি n ইকুয়াল টু 2 হয় তাহলে বলে দ্বিতীয় বোর কক্ষপথ। ওকে, এই হলো স্পিড নিয়ে খেলা। এরপর আমরা এনার্জি ক্যালকুলেশন করেছিলাম, এনার্জি আমরা ক্যালকুলেশন করেছিলাম, এবং সেখানে আমরা জানতাম যে এই যে অ্যাটমটা আছে জেডি, যার নিউক্লিয়াস, তার চারিদিকে যে ইলেকট্রন ঘুরছে ভিএন স্পিড নিয়ে, এবং তার ব্যাসার্ধটা, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা যদি আমরা এখান থেকে এইটুকু ব্যাসার্ধ যদি আমরা ধরি আর এন, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন যেহেতু ঘুরছে তার একটা কাইনেটিক এনার্জি থাকবে, সেটা সিম্পলি হচ্ছে হাফ এম ভি এন স্কোয়ার। আর ইলেকট্রনটা যেহেতু অসীমে চলে যেতে পারেনি, এই পজিটিভ নিউক্লিয়াস ওকে টেনে ধরেছে, তাই একটা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি থাকবে, স্থির তড়িৎ পোটেনশিয়াল এনার্জি। স্থির তড়িৎ কেন বলছি, কারণ ব্যাসার্ধের দেখো পোটেনশিয়াল এনার্জি আর ব্যাসার্ধের মানটা আমরা ধরছি স্থির, তার জন্য স্থির তড়িৎ পোটেনশিয়াল এনার্জি থাকবে। সেই পোটেনশিয়াল এনার্জির মানটা হচ্ছে 1/4πε0 Q1 মানে প্লাস জেডি ইন্টু Q2 মানে ইলেকট্রন মাইনাস ই বাই আর এন। তার মানে পোটেনশিয়াল এনার্জিটা দাঁড়ালো 1/4πε0 মাইনাস, মাইনাস, প্রথমে একটা মাইনাস থাকবে, জেড স্কোয়ার বাই আর এন। আবার তার আগে আমাদের আগের যে ইকুয়েশন যেগুলো আমাদের জানা, তার মধ্যে একটা আছে এম ভি এন আর এন ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। সেখান থেকে আমরা আর একটা পেয়েছি এম ভি এন স্কোয়ার বাই আর এন সমান 1/4πε0 জেড স্কোয়ার বাই আর এন স্কোয়ার। এই যে সেকেন্ড ইকুয়েশনটা থেকে আমরা টেকনিক্যালি লিখতে পারি, দেখো একটা আর এন যদি আমরা কেটে দিই, নিচে একটা আর এন থাকবে, তাহলে এম ভি এন স্কোয়ার বামপক্ষে সমান আমরা লিখতে পারি 1/4πε0 জেড স্কোয়ার বাই আর এন। তাহলে দেখো এই যে পার্টটা মাইনাসটা বাদ দিলে এই পার্টটা এটার সাথে কিন্তু হুবহু মিলছে। আর কাইনেটিক এনার্জির এই অংশটা এটার সাথে মিলছে। তাহলে যদি হাফ এম ভি এন স্কোয়ার কাইনেটিক এনার্জি হয়, তাহলে শুধু এম ভি এন স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, এম ভি এন স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, হাফ এম ভি এন স্কোয়ার যদি কাইনেটিক এনার্জি হয়, এম ভি এন স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার যদি কাইনেটিক এনার্জি হয়, তাহলে এম ভি স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু কাইনেটিক এনার্জি। তাহলে 2 ইন্টু কাইনেটিক এনার্জি লিখতে পারি। তাহলে দেখো বাম পক্ষটা 2 ইন্টু কাইনেটিক এনার্জি, আর ডান পক্ষটা হচ্ছে মাইনাস বাদ দিয়ে পোটেনশিয়াল এনার্জি।
এই পার্টটা হচ্ছে মাইনাস পোটেনশিয়াল এনার্জি, মাইনাস পোটেনশিয়াল এনার্জি। তার মানে এখান থেকে যদি আমরা গুছিয়ে লিখি, একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির মধ্যে একটা ডাইরেক্ট রিলেশন আছে। সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি দুগুণ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, কিন্তু কাইনেটিক এনার্জি দুগুণ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, কিন্তু পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কাইনেটিক এনার্জি এর দুগুণ সমান পোটেনশিয়াল এনার্জি, কিন্তু পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ। তার মানে আমরা এরকম লিখতে পারি, বা এটাকে লিখতে পারি, বা এটাকে লিখতে পারি, পোটেনশিয়াল এনার্জিটা সমান -2 গণিত কাইনেটিক এনার্জি। তাহলে এবার বলো তো দেখি টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি যেটাকে আমরা ধরছি টিই ধরে নাও, টোটাল এনার্জি। আমি এবার ই গুলোকে বাদ দিচ্ছি ইকুয়েশন গুলোকে একটু ভালো করে লেখার জন্য, শুধু কাইনেটিক এনার্জিটাকে কে ধরছি, 2k সমান -p, বা এখানে লিখছি p সমান -2k। আর টোটাল এনার্জিটাকে আমি ধরছি টি, টি সমান আমরা কি লিখতে পারি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, সমান আমি লিখতে পারি কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জির জায়গায় আমি লিখতে পারি আবার -2 কাইনেটিক এনার্জি। তাহলে এটা হচ্ছে মাইনাস কাইনেটিক এনার্জি। তাহলে পরীক্ষায় যেটা পড়ে, এক্সামে যেটা আসে, কি আসে, যে হাইড্রোজেন অ্যাটমের জন্য কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এবং টোটাল এনার্জি, এদের অনুপাত কত? এদের অনুপাত কত? কে বলতে পারবে অনুপাত কত? Ke is to Pe is to Te, বা K is to P is to T, কত হবে? হ্যালো হ্যালো, নেহি নেহি, ভেরি গুড। এটা ইম্পর্টেন্ট মাইনাসটা। কেন ইম্পর্টেন্ট? দেখো কে এর জায়গায় আমি কেই লিখলাম, পি এর জায়গায় লিখবো -2k, টি এর জায়গায় লিখবো -k। তার মানে এই অনুপাতটা আমরা পাবো কাইনেটিক এনার্জি ইজ টু পোটেনশিয়াল এনার্জি ইজ টু টোটাল এনার্জি সমান পাবো 1:-2 ইজ টু -1। এবং এখান থেকে এই মাইনাসটা, হোয়াই দিস নেগেটিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট, নেগেটিভ ইজ ইম্পর্টেন্ট। কি দরকার ছিল নেগেটিভটা? এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে, দেখো কাইনেটিক এনার্জি ভ্যালু যদি কে হয়, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু হচ্ছে -2k। তাহলে এবার বলো তো দেখি, যে কণাটার এরকম হবে, সে কেমন স্টেটে থাকবে? সে বাউন্ড স্টেটে থাকবে না ফ্রি স্টেটে থাকবে? বাউন্ড অর ফ্রি বলে না, ওটাকে স্ক্যাটারিং বলে। ফ্রিটাকে স্ক্যাটারিং না বাউন্ড থাকবে? অবশ্যই বাউন্ড থাকবে, অবশ্যই বাউন্ড। কেন? পোটেনশিয়াল এনার্জি ওকে বেঁধে রেখেছে। মাইনাস মানে কি? এই পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ সাইন মানে কি? নেগেটিভ সাইন অফ পোটেনশিয়াল এনার্জি মানে কি? কে বলতে পারবে? কখন হয়? কখন নেগেটিভ এনার্জি হয়? ফোর্স তখন কেমন হয়? কখন পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হয়? কোন একটা সংস্থার যখন বাউন্ড সিস্টেম তো বলে দিলাম, আরো ফিলিংস দিয়ে বলো। তুমি কখন নেগেটিভ পোটেনশিয়াল এনার্জিতে থাকবে? বাংলায় বলো, বাউন্ড মানে কি? যখন আকর্ষণ করে কাউকে টেনে ধরে থাকবে। তার মানে আকর্ষণী বল যদি থাকে, আকর্ষণী বল যদি থাকে, বলের শক্তি, আকর্ষণী বলের জন্য যে শক্তি, সেই শক্তিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, সেটা নেগেটিভ।
তাহলে এখানে বোঝা যাচ্ছে আকর্ষণী বলের জন্য যে শক্তি সেটা দুগুণ, গতিশক্তির তুলনায় আকর্ষণী বলের শক্তি দুগুণ। গতিশক্তি বলে আমি পালাবো পালাবো, আকর্ষণী শক্তি হচ্ছে তাকে টেনে ধরে রাখে। তার মানে বুঝতে পারছো, অ্যাটম কোনোদিনই ওই ইলেকট্রন গুলো বেরোতে পারবে না যদি না তাকে বাইরে থেকে এনার্জি দেওয়া হয়। তার মানে অলওয়েজ তারা অ্যাট্রাকটিভ হয়ে থাকবে। এটা বোঝা গেল। নেক্সট, তো আমরা এই কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি এগুলো ক্যালকুলেট করার পর আমরা দেখলাম এই কাইনেটিক এনার্জিটা যেহেতু মাইনাস অফ হাফ অফ পোটেনশিয়াল এনার্জি হচ্ছে, আর পোটেনশিয়াল এনার্জিটা যেহেতু পোটেনশিয়াল এনার্জি হচ্ছে, আর পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা যেহেতু হচ্ছে -1/4πε0 জেড স্কোয়ার বাই আর এন, তাই আমরা লিখতে পারি টোটাল এনার্জি সমান আমরা লিখতে পারি দুটোর যোগফল, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা আমাদের কাছে ইজিলি জানা, তাহলে কাইনেটিক এনার্জিটাকে লিখছি মাইনাস হাফ অফ পোটেনশিয়াল এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তার মানে এখানে দাঁড়াচ্ছে হাফ পোটেনশিয়াল এনার্জি দাঁড়াচ্ছে, এবং পোটেনশিয়াল এনার্জি ইটসেলফ নেগেটিভ, তাই এই হাফ অফ এইটা দাঁড়াবে, তাহলে মাইনাস হাফ ইন্টু 1/4πε0 ইন্টু জেড স্কোয়ার বাই আর এন, যেখানে আর এন এর মানটা আমাদের অলরেডি জানা। আর এন সমান আমরা পেয়েছিলাম এইচ স্কোয়ার এন স্কোয়ার ইপসাইলন নট বাই পাই জেড এম স্কোয়ার। এই সমস্ত কিছু এখানে পুট করে দিলে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা আমরা কি পেয়েছিলাম বলো, টোটাল এনার্জি। এসব পুট করলে তোমাদের হোমওয়ার্ক ছিল, এই হোমওয়ার্কের ইকুয়েশনে আমরা কি পেয়েছিলাম, ইএন সমান টোটাল এনার্জি সমান পেয়েছিলাম মাইনাস, মাইনাসটা দিতে গিয়ে কেউ ভুলে যেও না, নাহলে কিন্তু বিভ্রাট কাণ্ড হয়ে যাবে, মাইনাস এম ই টু দি পাওয়ার 4, দেখে দেখে লিখি নাহলে গন্ডগোল হয়ে যাবে, বাই 8 এইচ স্কোয়ার ইপসাইলন নট স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক, m is to the power 4 8 h square epsilon naught square into this. ওকে, না এটাকে আমরা এরকম করে লিখতে পারি, এবং এটার মান, এটা এই দুটো দেখো নাম্বার, এটা নাম্বার, শুধু নাম্বার, ডাইমেনশনলেস। তার মানে এই যে ইউনিট, এই যে পুরো পার্টটা, এটার ডাইমেনশন কি হবে কে বলতে পারবে? এই ডাইমেনশনটা কি হবে? জেড আর এন নাম্বার বলে এটা বাদ চলে গেল, নাম্বারের কোনো ডাইমেনশন হয় না, তাহলে এটার ডাইমেনশন কি হবে এই পার্টটার? শক্তির ডাইমেনশন হবে, কারণ এই দিকে আছে শক্তি, মোট শক্তি, তাহলে এর ডাইমেনশন হবে শক্তি। এবং এই যে দেখো এগুলো এম ই এইচ ইপসাইলন এগুলো সব কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টের ভ্যালু পাওয়া গেছে 13.6 ইভি ইলেকট্রন ভোল্ট। তাহলে এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি এটাকে গুছিয়ে, এর অনেকগুলো চেহারা আছে, যে যখন যেটা ব্যবহার হবে তখন সেটা ব্যবহার করবে। ইএন সমান -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এরকম করে আমরা এক নাম্বার এটা স্টাইল দিতে পারি। আলাদা আর একটা স্টাইল হচ্ছে এটাকে, সেটা হচ্ছে যে ইএন সমান মাইনাস যা আছে এম ইস ই টু দি পাওয়ার 4 8 এইচ স্কোয়ার ইপসাইলন নট স্কোয়ারের সাথে এখানে একটা সিএইচ গুণ করে দেবো। কেন করব সেটা পরে জানতে পারবো। সিএইচ গুণ করে দেবো, তার এখানে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, একটা সিএইচ উপরে গুণ করেছি, নিচেও একটা সিএইচ গুণ করে দেবো, তাহলে এখানে একটা আমি কনস্ট্যান্ট পেলাম। তাহলে দেখো এইচ স্কোয়ারের পর এইচ হলো, তাহলে এইচ কিউব হবে। তাহলে এইটাকে যদি আমি আবার লিখি, ই এন সমান মাইনাস এম ই টু দি পাওয়ার 4 বাই 8 এইচ কিউব স্কোয়ার, আর এখানে এইচ আছে, ইন্টু সি ইন্টু ইপসাইলন নট স্কোয়ার ইন্টু সি এইচ ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এই যে প্যারামিটারটা আমরা ব্র্যাকেটে লিখেছি এটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট। এবং এই ইএন সমান
তখন আমরা লিখতে পারি এই যে যেভাবে পেলাম en সমান এখানে যদি ch ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার করি তাহলে এখানে মাইনাস থাকবে, এখানে একটা ভ্যালু থাকবে এম ই টু দি পাওয়ার 4 বাই 8h কিউব সি ইন্টু ইপসালন নট স্কোয়ার। এই পার্টটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। তোমরা নাম শুনেছো নিশ্চয়, রিডবার্গ কনস্ট্যান্ট। এটাও কনস্ট্যান্ট কেন? এই এম ই হেন তেন এগুলো কারোর উপর নির্ভর করে না, ইট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। এবং এর মান হয়, রিডবার্গ কনস্ট্যান্টের মানটা হয় তোমার 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার শুধু 7 মিটার ইনভার্স। এটা মিটার ইনভার্স কেন হয় যদি আমরা দেখি আলাদাভাবে তাহলে এরকম দেখতে পাবো যে ইএন যেটা আছে এটা সমান ছিল মাইনাস এম ই টু দি পাওয়ার 4 বাই, বা ইএনটাকে আমরা লিখতে পারি ইএন সমান এইচ নিউ, মানে এনার্জিটাকে আমরা যদি এইচ ডেল্টা নিউ বা এইচ নিউ আকারে লিখি তাহলে এইটাকে আবার লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। তো তখন আমরা এই 1 বাই ল্যামডাটাকে আমরা লিখতে পারি ইএন বাই সিএইচ। এই যে ইএন বাই সিএইচ এখানে নিচে পার্টটা এলো, এর যে ইউনিটটা হবে এর ইউনিটটা হবে মিটার ইনভার্স ইউনিটে হবে। এটা আমরা দেখবো যখন আমরা স্পেকট্রাটা পড়বো তখন আমরা বুঝতে পারবো। এই ফর্মুলাটা যদি এটাকে আমরা রিডবার্গ কনস্ট্যান্টটাকে বড় হাতের আর যদি আমরা ধরে নিই তাহলে সেক্ষেত্রে মোস্ট ইউজফুল ফর্মুলাটা আমরা পাবো। 13.6টাও আমরা খুব ইউজ করি, এই ফর্মুলাটাকেও আমরা চরম ইউজ করি বিশেষ করে স্পেকট্রা বোঝানোর জন্য। ইএন সমান মাইনাস আর সিএইচ ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, যেখানে আর এর মান হচ্ছে 1.097 10 টু দি পাওয়ার 7 মিটার ইনভার্স। এই ফর্মুলাগুলো আমি কেন লেখাচ্ছি, কারণ ফর্মুলাগুলো এক জায়গায় লেখা থাকলে পরবর্তীকালে তোমাদের ব্যথা বেদনা এগুলো কম হবে, তোমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবে জিনিসপত্র। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দু ধরনের ফর্মুলা পেলাম। একটা বড় ফর্মুলা ইএন সমান মাইনাস এম ই টু দি পাওয়ার 4 বাই 8h স্কোয়ার ইপসালন নট স্কোয়ার, আর একটা কি আছে সি ইপসালন স্কোয়ার, হ্যাঁ এটা ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা একটা ফর্মুলা। এটাকে আমরা একরকম লিখলাম ইএন সমান মাইনাস 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এত ইলেকট্রন ভোল্ট। আবার আমরা এটাকে এরকম করে লিখতে পারলাম ইএন সমান মাইনাস আর সি এইচ ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, যেখানে আর হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, আর সমান হচ্ছে 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার ইনভার্স। এইটুকু খালি মনে রাখতে হবে। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এইটা দিয়ে আমরা এনার্জি যখন ক্যালকুলেশন করব, এনার্জি যখন ক্যালকুলেশন করব তখন আমরা এটা ব্যবহার করব। যখন আমরা ওয়েভলেংথ ক্যালকুলেশন করব, ওয়েভলেংথ ক্যালকুলেশন করব বা ওয়েভ নাম্বার ক্যালকুলেশন করব তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। দুটোই একই ফর্মুলা, একই। আবার এটা ইউজ করলে বেরোবে না তা নয়, তখন ইএন ইকুয়াল টু এইচ নিউ বসিয়ে টসিয়েছি আলটিমেটলি এখানেই আসতে হবে। এই দুটো ফর্মুলা হচ্ছে দুটো ধরনের। যেমন তোমাকে ধরো এরকম যদি বলে যে হাইড্রোজেন অ্যাটমের যদি এরকম একটা প্রবলেম দেয় যে এইচ অ্যাটমের দ্বিতীয় বোর কক্ষপথের শক্তি এবং হিলিয়াম প্লাস অ্যাটমের দ্বিতীয় বোর কক্ষপথের শক্তির মান ও অনুপাত কত। অনুপাতটা তুমি যে কোনো জায়গায় বার করতে পারো, মান কারণ একই ধরনের প্যারামিটার যারা কনস্ট্যান্ট কেটে যাবে। মান যদি বার করতে দেয় তখন ইলেকট্রন ভোল্টে অ্যান্সার থাকবে, তখন এই ফর্মুলাটা ইউজ করলে পটাপট পটাপট আমাদের অ্যান্সারের সাথে মিলবে এবং আমরা খুব আনন্দ পাবো। ফর্মুলা কি তাহলে এখানে বসাবে যে ইএন সমান, ইএন সমান তখন আমাদের বেস্ট সুইটেড ফর্মুলা হচ্ছে এইটা 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। হাইড্রোজেন অ্যাটম যদি বলি তাহলে তার ক্ষেত্রে আমাদের হচ্ছে জেড ইকুয়াল টু হচ্ছে 1, বোর কক্ষপথ দ্বিতীয় বলেছে তাহলে এন ইকুয়াল টু 2, তাহলে এখানে বসালে ই টু সমান আমি পাবো
-13.6, এটা ইলেকট্রন ভোল্ট হবে। 13.6 ইন্টু 1 স্কোয়ার/2 স্কোয়ার মানে 4 দিয়ে ভাগ হবে, -3.4 ইভি হবে। আবার হিলিয়াম প্লাসের জন্য Z ইকুয়াল টু 2, N ইকুয়াল টু আবার বলেছে 2। তাহলে E2 এর ক্ষেত্রে কত দাঁড়াবে? -13.6 ইন্টু জেড স্কোয়ার মানে 2 স্কোয়ার/2 স্কোয়ার এত ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তার মানে এর ক্ষেত্রে শক্তি বেশি। তার মানে এখানে ইলেকট্রনটা বেশি শক্তি দিয়ে বাঁধা আছে। কেন? তার কারণ এর নিউক্লিয়াসে দুটো পজিটিভ আছে। দুটো পজিটিভ দিলে তো বেশি টানবে। একটা পজিটিভ হলে কম টানবে। তাই বেশি টেনেছে। এই হলো ব্যাপার। এরপর আমরা স্পেকট্রা যখন পড়েছি তখন আমরা দেখেছি যে হাইড্রোজেন অ্যাটমের একটা খুব জেনারেল স্টেটমেন্ট, হাইড্রোজেন অ্যাটমে একটি মাত্র ইলেকট্রন থাকে, তবুও অনেক বর্ণের বর্ণালী দেখা যায়। কেন? এটা 2 নম্বরের কোশ্চেন পড়তেই পারে। তার কারণ হচ্ছে হাইড্রোজেনে একটি পরমাণু আছে, হাইড্রোজেনে একটা নিউক্লিয়াসে একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে, কিন্তু ইলেকট্রনের কক্ষপথগুলো তো রয়েছে রে বাবা। ইলেকট্রন একটা থাকলেও, এখানে মেন ব্যাখ্যা হচ্ছে একটি ইলেকট্রন থাকলেও একটি ইলেকট্রন থাকলেও ইলেকট্রনের জন্য অনেক কক্ষপথ থাকে। তাই বাইরে থেকে যদি এনার্জি পায়, বাইরে থেকে শক্তি পেলে ও উঠে যাবে, এখান থেকে এখানে যাবে বা এখান থেকে এখানে যাবে, যেমন শক্তি পাবে সেই অনুযায়ী এরকম যেতেই পারে। সে বিভিন্ন কক্ষপথে যেতে পারে। ইলেকট্রনটি ইলেকট্রনটি হায়ার অরবিটে যেতেই পারে, যেতেই পারে এবং গেলে তার পরক্ষণে পরক্ষণে শক্তি হারিয়ে নিচে আসতে পারে। তাহলে দুটো ঘটনা হলো, একটা হচ্ছে হায়ার অরবিটে যেতে পারে, একটা হচ্ছে হায়ার অরবিটে যেতেই পারে, আর একটা শক্তি হারিয়ে নিচে আসতে পারে। তাহলে হায়ার অরবিটে যখন যাবে এখানে পজিটিভ, এখান থেকে যখন ইলেকট্রনটা এখান থেকে এখানে যাবে তখন এ বাইরে থেকে শক্তি নেবে, গ্রহণ করবে শক্তি। তার মানে এখানে আমি পাবো শোষণ বর্ণালী, শোষণ বর্ণালী পাবো বাইরে থেকে শক্তি নেবে যখন। আর যখন নিউক্লিয়াস থেকে এই যখন হায়ার অরবিট থেকে যখন ইলেকট্রনটা নিচে ড্রপ করবে তখন ও বাইরে বিকিরণ করবে, এটা আমরা পাবো বিকিরণ বর্ণালী। এবং এটা যে কোনো যে কোনো কক্ষপথের সাথে হতে পারে। n ইকুয়াল টু 2 এর সাথে 3 হতে পারে, 3 এর সাথে 2 হতে পারে, এ 1 এর সাথে 5 হতে পারে, 5 এর সাথে 4 হতে পারে, যা খুশি হতে পারে। মানে ইলেকট্রন এখান থেকে ধরে নাও এটা নিউক্লিয়াস, এখানে এরকম অনেকগুলো কক্ষপথ আছে, এখানে থাকবে না এত ক্লোজ কক্ষপথ আছে। এনার্জি তো এনার্জি কাছাকাছি হবে, সরি, এনার্জির ক্ষেত্রে কিন্তু কক্ষপথগুলো কাছাকাছি চলে আসে, ঠিক আছে, সাবধান। এরকম তারপরে কাছে, তারপরে আরো কাছে, তারপরে আরো কাছে, এরকম চলে আসে। কারণ এটা -13.6, তারপরটা -3.4, তারপরটা আরো কম, তার মানে গ্যাপ ধীরে 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 কমতে থাকে। তো এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা ধরে নাও এখান থেকে ও এখানে গিয়ে পড়লো, তারপরে ও এখানে আসতে পারে বা এখানে আসতে পারে বা এখানে আসতে পারে। আবার এখানে যখন এলো, যখন সেকেন্ডে এলো তখন সে এখানে আসতে পারে বা এখানে আসতে পারে বা ডাইরেক্ট আসতে পারে। তারপরে কতগুলো বর্ণালী বেরোবে, এটা শোষণ বর্ণালী। আর এখানে বিকিরণ হতে পারে, এই বিকিরণটা হতে পারে, এই বিকিরণটা হতে পারে, এই বিকিরণটা হতে পারে, এইটা হতে পারে, এইটা হতে পারে, তাহলে কতগুলো বেরোচ্ছে, অনেক বেরোচ্ছে।
এই যে বিভিন্ন ধরনের স্পেকট্রাটা পাওয়া যায়, একটা ইলেকট্রন থাকলেও কক্ষপথ যেহেতু অনেক থাকে, তাই অনেক ধরনের আমরা বর্ণালী পেতে পারি। এটা নিজের ভাষায় লিখো। এবং এই যে কক্ষপথগুলো যে যে স্পেকট্রা পায় হাইড্রোজেন অ্যাটমের, যে আমরা স্পেকট্রা লাইন্স গুলো পাই, সেই লাইন্স গুলোকে আমরা অনেকগুলো শ্রেণীতে ভাগ করি। সেই শ্রেণীগুলো তোমরা পড়েছো নিশ্চয়। 1 নাম্বার হচ্ছে লিম্যান, তারপরে হচ্ছে বামার, তারপরে পাসেন, ব্যাকেট, আর হচ্ছে ফান্ড। লাইম্যান, বামার, প্যাসেন, ব্যাকেট, ফান্ড। তার মানে এই বামার যেটা, এখানে এটা দৃশ্যমান অঞ্চলে পড়ে। এটাতে আলো দেখা যায়, এটা দৃশ্যমান অঞ্চলে পড়ে। লিম্যান মানে হচ্ছে n equal to 1 এ আসবে, n equal to 1 এবং n greater than 1 এর মধ্যে 2 থেকে 1 আসতে পারে, 3 থেকে 1 আসতে পারে, 4 থেকে 1 আসতে পারে, 6 থেকে 1 আসতে পারে। এই সমস্ত শ্রেণীটা হচ্ছে লিম্যান শ্রেণী। বামার শ্রেণীটা কি? n equal to 2 এবং n greater than 2 এর মধ্যে। এর মধ্যে কি ইলেকট্রন আদান প্রদান। ইলেকট্রন উপরে উঠলে শোষণ বর্ণালী হবে, ইলেকট্রন যদি জাম্প করে নিচে তাহলে বিকিরণ বর্ণালী হবে। পাসেনেরটা ক্ষেত্রে হয় n equal to 3 এবং n greater than 3 এর মধ্যে। ব্র্যাকেটেরটা হয় n equal to 4 এবং n greater than 4 এর মধ্যে ইলেকট্রনের আদান প্রদান। এর ক্ষেত্রে হয় n equal to 5, n equal to 5 এবং n greater than 5 এর মধ্যে। মানে কি? মানে হচ্ছে লিম্যানটাকে যদি আমরা লিম্যান শ্রেণীটাকে যদি ছবি আঁকি, দুটো n, এখানে ধরে নাও নিউক্লিয়াস, এটা n equal to 1, 2, 1, 2, 3 এরকম যদি আঁকি, এটা এঁকেই দিই এর মধ্যেখানে। তাহলে এটা n equal to ধরে নাও 1, n equal to 2, n equal to 3, n equal to 4। তাহলে যদি বিকিরণ বর্ণালীর কথা বলি, মানে বাইরে থেকে, তাহলে এইটা হবে লিম্যান, এইটা হবে লিম্যান, এইটা হবে লিম্যান। সব আসবে n equal to 1 এ, হায়ার অরবিট থেকে। যদি বামার বলি তাহলে কি হবে? তাহলে তাহলে n equal to ধরে নাও 1, n equal to 2, n equal to 3, n equal to 4, n equal to 5। তাহলে আসবে n equal to 2 তে, কোথা থেকে? হায়ার থেকে। তাহলে এইটা হতে পারে, এইটা হতে পারে, এইটা হতে পারে। এগুলোর জন্য সব আলো ছাড়বে, কারণ আমরা জানি যে 4 নাম্বার কক্ষপথে যখন থাকবে ইলেকট্রন, তখন তার শক্তি 4 নাম্বারের মতো থাকবে। 3 নাম্বার 1 নাম্বারে যখন থাকবে তখন 1 নাম্বারের মতো হবে। এরকম করে লিম্যান বামার হলো অনুরূপ অনুরূপ পাসেন, ব্র্যাকেট, ফান্ড এই শ্রেণীর ছবিগুলি আঁকবে। ওকে, এবার যদি তোমাকে জিজ্ঞেস করে কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে, লিম্যান শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক কত হবে? তাহলে দেখো আমরা এখানে ফর্মুলা পেয়েছি। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব En সমান মাইনাস আর সি এইচ জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এই ফর্মুলাটা। একটা স্তরের এন এন কক্ষপথে যখন থাকে ইলেকট্রনের শক্তি এটা হয়, সেই স্তরের শক্তি। তাহলে আমরা জানি লিম্যানের ক্ষেত্রে কি হয়, লিম্যানের ক্ষেত্রে হয় এন গ্রেটার দ্যান এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 থেকে এন ইকুয়াল টু 1 এ আসবে। তাহলে এন ওয়ানটা হচ্ছে ধরে নাম 1 ধরলাম, আর এন টুটা হচ্ছে ধরে নাও এন ধরলাম। তাহলে
এইটা ধরি নিউক্লিয়াস, এইটা হচ্ছে এখানে আসবে, যেটা আসবে সেটা কথার কথা এটা n1 ধরলাম, আর এটা ধরলাম n2। তাহলে এটা হচ্ছে n1 টা 1। এই যে শ্রেণীটা এটাকে বলছে লিম্যান শ্রেণী। যদি আমরা বসাই তাহলে এই শক্তি স্তরে একটা এনার্জি থাকবে E1, আর এই শক্তি স্তরে একটা এনার্জি থাকবে En। কত হবে? এখানে n এর জায়গায় 1 বসবে আর n বসবে, তাহলে বসালে কত দাঁড়াবে? মাইনাস RCH ইন্টু জেড স্কোয়ার E1 এ বসবে, নিচে n এর জায়গায় 1 বসেছে। আর এর ক্ষেত্রে কত হবে? মাইনাস RCH ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এটার এনার্জি বেশি উপরে আছে বলে, এটার এনার্জি কম। তাহলে ডেল্টা ই যদি আমি বলি, তাহলে বেশি থেকে কম মানে ইএন মাইনাস ই1 যদি আমি বসাই, তাহলে কত হবে? ইএন মানে হচ্ছে মাইনাস RCH ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, মাইনাস ই1 হচ্ছে তার উপরে আবার মাইনাস RCH ইন্টু জেড স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখলে পাবো RCH ইন্টু 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এইটা হচ্ছে ডেল্টা ই, নির্গত নির্গত তরঙ্গের, তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি। কারণ ওইটুকুই শক্তি হবে যেটুকু ডেল্টা ই হবে। আরে তোরা কি বুঝতে পারছিস নাকি আমি একা বলে যাচ্ছি? হ্যালো 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 হ্যালো, বোঝা যাচ্ছে তো? আর কেউ বুঝতে পারছো না? একটু আওয়াজ দাও। গুড। তাহলে আমরা পেলাম তড়িৎচুম্বকীয় তরঙ্গের নির্গত, তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি ডেল্টা ই সমান পেলাম RCH ইন্টু 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার। এত ঠিক। তাহলে দেখো এই ডেল্টা ই সমান আমরা আবার লিখতে পারি এইচ নিউ। যদি আমরা লিখি তাহলে লিখতে পারবো এইচ নিউ সমান RCH ইন্টু 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার। তাহলে এইচ কেটে দিলে আমরা কি পাবো? এখানে এইচ কেটে দিলে আমরা কি পাবো? নিউ সমান RC ইন্টু 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার। আবার আমরা ডেল্টা ই সমান আবার আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা লিখতে পারি। তার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এইটা আর এইটা মিলিয়ে আমরা কি লিখতে পারি? এইটা আর এইটা মিলিয়ে আমরা আবার লিখতে পারি ডেল্টা ই জায়গায় লিখছি এইচ সি বাই ল্যামডা সমান RCH ইন্টু 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার। তাহলে এইচ সি এখানে কেটে যাবে। তাহলে দেখো 1 বাই ল্যামডা সমান আমরা পাচ্ছি R ইন্টু 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার। 1 বাই ল্যামডাটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা মানে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, 1 বাই ল্যামডা মানে হচ্ছে একক দৈর্ঘ্যে কটা তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটাকে বোঝায়। এটাকে অনেক সময় নিউ বার বলা হয়, নিউ বার বলা হয়। তাহলে তরঙ্গ সংখ্যাটা আমরা কি পেলাম? তাহলে এখানে দেখো নিউ পেলাম এটা, নিউ বার পেলাম এটা, ডেল্টা ই পেলাম এটা। এই তিনটে ইকুয়েশন কিন্তু একটা ইকুয়েশন থেকেই আসছে, RCH দিয়ে যদি করি তাহলে আমরা কি পেলাম? নিউ বার সমান 1 বাই ল্যামডা সমান পেলাম R ইন্টু 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার। নিউ সমান পেলাম RH, সরি, RC ইন্টু 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার। আর ডেল্টা ই পেলাম RCH ইন্টু 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার, যেখানে আর এর ভ্যালু হচ্ছে 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার ইনভার্স। এটা সবই পেলাম আমরা লিম্যান সিরিজের জন্য, কারণ এখানে যে 1 বাই 1 স্কোয়ার ধরেছি, 1 বাই 1 স্কোয়ার, 1 বাই 1 স্কোয়ার, আর এই যে এন এর ভ্যালুগুলো পাবো এগুলো হবে 2, 3, 4 ডট 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 1 এর চেয়ে বেশি মানে 2 থেকে শুরু, তবেই এটা হবে লিম্যান সিরিজ, লিম্যান শ্রেণী। এবং এখানে নতুন আমদানি করলাম এই নিউ বারটাকে, নিউ বারটাকে বলা হয়
এইটা সমান 1/λ। এটাকে বলা হয় ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা। এটা মানে কি? মানে হচ্ছে দেখো, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যখন, ল্যামডা দৈর্ঘ্যে কটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে? ল্যামডা দৈর্ঘ্যে থাকে একটি তরঙ্গ দৈর্ঘ্য। একটি তরঙ্গ, ল্যামডা দৈর্ঘ্যে থাকে একটি তরঙ্গ। অতএব এক দৈর্ঘ্যে থাকে 1/λ তরঙ্গ। তাহলে এটা সংখ্যা বোঝাচ্ছে না? এটা সংখ্যা বোঝাচ্ছে না? তাই এটাকে তরঙ্গ সংখ্যা বলা হয়। এই তরঙ্গ সংখ্যার সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি? তরঙ্গ সংখ্যার কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা ভার্সেস কম্পাঙ্ক। কম্পাঙ্ক হচ্ছে নিউ, তরঙ্গ সংখ্যা হচ্ছে নিউ বার। নিউ বার মানে 1/λ, এইটা মানে c/λ। তাহলে এদের মধ্যে রিলেশন হচ্ছে, এর একক হচ্ছে মিটার ইনভার্স, এর একক হচ্ছে হার্জ, মানে হচ্ছে এর একক হচ্ছে সেকেন্ড ইনভার্স। দুটো আলাদা আলাদা কোয়েন্টিটি, কিন্তু প্রায় দুজন সমতুল্য, কারণ এরা দুজন প্রপোর্শনাল। সি হচ্ছে তাদের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তার মানে এখান থেকে আমরা বলতে পারি, দেখো এই দুটোর মধ্যে সম্পর্ক যদি আমরা বলতে চাই, তাহলে সম্পর্ক এদের মধ্যে হচ্ছে নিউ সমান সি ইন্টু নিউ বার। তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিলেশন। পরীক্ষায় না পড়লেও যেটা কনসেপচুয়ালি ইম্পর্টেন্ট। তোমাদের ঘরের জন্য আমরা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ক হচ্ছে ডেল্টা ই নিউ নিউ বার ফর বামার সিরিজ, বামার শ্রেণী আর পাসেন শ্রেণী বার করবে। এগুলো লিখবে। এটা হচ্ছে। আর হোমওয়ার্ক দিলাম যে লিম্যানের ম্যাক্সিমাম এনার্জি, বামারের ম্যাক্সিমাম এনার্জি, পাসেনের ম্যাক্সিমাম এনার্জি, মানে ডেল্টা ই কত লিখবে। ম্যাক্সিমাম এনার্জি, ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য, ম্যাক্সিমাম তরঙ্গ সংখ্যা কত, এগুলো ক্যালকুলেট করবে, নিয়ে দেখবে কোনটি। আর মিনিমাম, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, অ্যান্ড মিনিমাম, এইটা যদি ক্যালকুলেট করে রাখতে পারো, এটা যদি বুঝতে পারো, এটা যদি ক্যালকুলেট করতে পারো, আমি ভেরি গুড বল। ওকে। আর দুটো ইন্টারেস্টিং হোমওয়ার্ক দেবো, চেষ্টা করো। হোমওয়ার্ক হচ্ছে আমরা আর এন সমান পেলাম, তোমার ধরে নাও ইজ প্রপোর্শনাল টু জেড স্কোয়ার বাই এন, ভিএন ইজ প্রপোর্শনাল টু পেলাম জেড বাই এন, এলএন ইজ প্রপোর্শনাল টু পেলাম এন, এলএন মানে হচ্ছে এমভিআর, এলএন মানে এম ভিএন আর এন সমান এনএইচ বাই 2 পাই পেয়েছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে প্রপোর্শনাল টু এন। এই সমস্ত ফান্ডাগুলো যেগুলো যদি দেওয়া থাকে, তাহলে টাইম পিরিয়ড, ইলেকট্রনের ইলেকট্রনের বৃত্তাকার পথের, বৃত্তাকার পথে পর্যায়কাল, বিভিন্ন পর্যায়কাল টি এন, এটা কেমন ভাবে নির্ভরশীল, এন এবং জেড এর সাথে কেমন ভাবে নির্ভরশীল টিএন আর ফ্রিকোয়েন্সি এফ এর কম্পাঙ্ক। এই কম্পাঙ্কটা কিন্তু কম্পাঙ্ক মানে ঘূর্ণন কম্পাঙ্ক, এটা কিন্তু, এটা আবার তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক ভেবো না, ওই যে বনবন বনবন করে ঘুরছে তার কম্পাঙ্ক। এই দুটো এন আর জেড এর সাথে কেমন ভাবে নির্ভরশীল, প্লিজ ট্রাই। ওকে, চলো, থ্যাংক ইউ, গুড নাইট। নেক্সট ডে আমরা যখন বসবো, তখন আমরা এখান থেকে প্রবলেম করব, আর আমরা এক্স রে সম্বন্ধে পড়াশোনা করে এই চ্যাপ্টারটা শেষ করব। ওকে, চলো, টাটা।